হবে স্যার। আপনি স্যার একটা আমি শিডিউল দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। আর অ্যাসাইনমেন্টটা আমি কালকে বা পরশুর মধ্যে দিয়ে দিব। জি স্যার। স্যার আমাদের তো টোটাল ক্লাস টেস্ট তো স্যার 3টাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ক্লাস টেস্টের টপিকসটা তো জানো তোমরা নাকি, সিলেবাসটা তোমাদেরকে বলেছিলাম স্যার আগের দিন বলছিলেন স্যার। ওই যে আইটারেশন স্টেটমেন্ট এবং সিলেকশন স্টেটমেন্টের উপর ক্লাস টেস্ট হবে। আর অ্যাসাইনমেন্ট গুলো হবে, একটা হচ্ছে আইটারেশন স্টেটমেন্ট এবং সিলেকশন স্টেটমেন্টের উপর, আর একটা অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে ফাংশন, অ্যারে এবং ডিফারেন্ট টাইপস অফ পয়েন্টার, দ্যাট মিন্স রেফারেন্স অপারেটর, ডিরেফারেন্স অপারেটর। আজকে যে টপিকস গুলো পড়াবো সেগুলো থাকবে আর কি। স্যার লাস্ট ক্লাস কবে হবে এরকম স্যার কোনো নোটিশ আছে? আপাতত তো জানি না। খুব সম্ভবত ডিসেম্বরও হবে মনে হয়। তোমাদের এমনি সিলেবাসের কি অবস্থা অন্যান্য সাবজেক্টের? স্যার ম্যাথের একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে, তারপর স্যার ম্যাটেরিয়ালস এর পালিত স্যারের পার্টটুকু প্রায় শেষ। এরপরে স্যার মেকানিক্স এভারেজ কত পার্সেন্ট মতো শেষ? 70% এর মতো স্যার শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা। কিন্তু ডিসেম্বর মনে হয় লাগবে, ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ পর্যন্ত যাবে। অপু স্যার কয়টা নিচ্ছে তোমাদের ক্লাস টেস্ট? স্যার অপু স্যার এখনো নেয়নি স্যার। এমনি কি শিডিউল দিছে তোমাদের? না স্যার। অপু স্যারের সিলেবাস কতটুকু শেষ? স্যার অপু স্যার হচ্ছে ম্যাট্রিক্স এর গস এলিমিনেশন ওই পার্টটুকু স্যার ওইখানে গেছে। ফাইনাইট ডিফারেন্স মনে হয় পড়া গেছে নাকি? ফাইনাইট ডিফারেন্স শুরু করছে। তোমাদের সাথে আমার আর দুটো টপিকস বাকি আছে আর কি, ক্লাসেস এন্ড অবজেক্টস, আর একটা হচ্ছে ইনহেরিটেন্স। আজকের স্লাইড আমি আজকে দিয়ে দিব, হ্যাঁ?
আমরা লাস্ট ক্লাসে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা দেখিয়েছিলাম। আজকে আমরা শুরু করব অ্যারে ইনিশিয়ালাইজেশন দিয়ে বা অ্যারে ডিক্লারেশন উইথ, এরপরে আমরা পয়েন্টার অপারেটরের মাধ্যমে আজকে শেষ করব। তো অ্যারে ইনিশিয়ালাইজেশন নিয়ে আমরা ছিলাম যে ইনিশিয়ালাইজেশন ভ্যালুর মাধ্যমে এবং সাইজের মাধ্যমে, সাইজটা ডিফাইন করার মাধ্যমে অ্যারেটা ডিক্লেয়ার করি বা ইনিশিয়ালাইজ করি। provides the facility at the time of declaration. That means যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলতে পারি, জেনারেল ফর্ম অফ অ্যারে ইনিশিয়ালাইজেশন ফরম্যাট বা সিনট্যাক্স এখানে দেওয়া আছে। যে প্রথমে যেটা করতে হয়, আমরা অলরেডি অ্যারে ডিক্লারেশনটা জানতাম যে প্রথমে একটা ডেটা টাইপ থাকবে, এলিমেন্টের উপর বেস করে এর সাইজটা থাকবে। যদি ওয়ান ডাইমেনশনাল হয় একটা সাইজ, টু ডাইমেনশনাল হলে দুটো সাইজ। ইনিশিয়ালাইজেশন পার্ট সহ যদি আমরা ডিক্লেয়ার করি, ইনিশিয়ালাইজেশন পার্ট বলতে বোঝাচ্ছে কি যে আমরা যদি ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারে ডিক্লেয়ার করি এবং তার সাইজ যদি 10 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 10টা এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবো। এই 10টা এলিমেন্ট সেগুলোকে আমরা বলতেছি কি ভেরিয়েবল লিস্ট অর এলিমেন্ট লিস্ট, এবং সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং সেটা সেমিকোলন কমপ্লিট হবে। এই হচ্ছে মোটামুটি অ্যারে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ যেখানে অ্যারে ডিক্লারেশনও থাকবে, পাশাপাশি ইনিশিয়ালাইজেশন ভ্যালুগুলো ইনপুট দেওয়া থাকবে। এখানে একটা एग्जांपल যদি দেখি আমরা ওয়ান এর ক্ষেত্রে, প্রথমে হচ্ছে ডেটা টাইপ ইন্টিজার, এরপর একটা অ্যারে নেম দেখা এখানে ডে মান্থস, অ্যারে সাইজ হচ্ছে 12, যেহেতু একটা সাইজ, এবং ইনিশিয়ালাইজেশন ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 12টা ইনিশিয়ালাইজেশন ভ্যালু, দ্যাট মিন্স এলিমেন্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এবং সেটা সেমিকোলন দিয়ে কমপ্লিট হইলো। ক্যারেক্টার দিয়ে যদি আমরা একটা एग्जांपल দিই, ক্যারেক্টার ডেটা টাইপ অ্যারে নেম। হ্যাঁ বলো স্যার, স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা, কেউ কি দেখতে পাচ্ছ না নাকি? দেখা যাচ্ছে তো। নেটওয়ার্কের সমস্যা মনে হয় নাকি? আমরা দেখতেছি। আচ্ছা, এরপর দেখো আমরা আরেকটা যদি एग्जांपल দেখি ক্যারেক্টার ডেটা টাইপের উপর। ক্যারেক্টার হচ্ছে ডেটা টাইপ, স্ট্রিং যদি আমরা একটা অ্যারে, তার সাইজ হচ্ছে 6 এবং এলিমেন্টগুলো আমরা 6টা এলিমেন্ট দেখতে পাচ্ছি এখানে। এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন ভ্যালু সহ। টু ডাইমেনশনাল অ্যারে আর অলসো ইনিশিয়ালাইজড ইন সেম ওয়ে অ্যাজ লিনিয়ার, এরকম ডিক্লেয়ার করেছিলাম। টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, সেক্ষেত্রে প্রথমে করে এরপর একটা অ্যারে নেম থাকবে, এরপর এখানে যেহেতু দুইটা সাইজ দেখা যাচ্ছে, সাইজটা রিপ্রেজেন্ট করতেছে নাম্বার অফ রো, সেকেন্ড সাইজটা রিপ্রেজেন্ট করতেছে নাম্বার অফ কলাম। তাহলে একইভাবে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই ঠিক 4/2 ফরম্যাট, দুইটা কলাম, এবং লাস্টে সেমিকোলন দিয়ে ইনিশিয়ালাইজেশনটা কমপ্লিট হলো। এবার আসি আমরা আনসাইজড অ্যারে ইনিশিয়ালাইজেশন। আনসাইজড বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা এতক্ষণ সাইজ নিয়ে কথা বললাম যে একটা সাইজ দেওয়া থাকলে বুঝতে পারবো ওয়ান ডাইমেনশনাল, দুইটা সাইজ দেওয়া থাকলে বুঝতে পারবো টু ডাইমেনশনাল, এভাবে। তো আনসাইজড বলতে বোঝাচ্ছে কি যদি সাইজটা যদি মেনশন করা না থাকে। সাইজটা মিন্স যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করা না হয়, এটাকে বলা হচ্ছে আনসাইজড অ্যারে। অর্থাৎ এই যে আমরা যে অ্যারেটা ডিক্লেয়ার করতেছি এটার সাইজটা স্পেসিফিক না। তো সেই ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজেশনটা কিভাবে করতে পারি? এক্ষেত্রে আমরা দুইটা কেস নিয়ে যদি ডিসকাস করি। প্রথম কেসটা হচ্ছে যে সাইজটা যদি মেনশন করা না থাকে, দ্যাট মিন্স আনসাইজড ফরম্যাটে যদি থাকে, সেই ক্ষেত্রে ম্যান্ডেটরি হচ্ছে ইনিশিয়ালাইজেশন ভ্যালুগুলোকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করতে হবে। ইনিশিয়ালাইজেশন ভ্যালুগুলোকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করতে হবে। যেমন ধরো আমি কোনো সাইজ মেনশন করলাম না, ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ধরে নিলাম আমি সাইজ মেনশন করব না, কিন্তু আমি ইনিশিয়ালাইজেশন ভ্যালুতে আমি সাপোজ 5টা ভ্যালু রাখলাম, 5টা ভ্যালু অ্যাসাইন করলাম।
তাহলে দ্যাট মিন্স সি প্লাস প্লাস কি করবে, অটোমেটিক্যালি ওই 5টা এলিমেন্টের জন্য বা 5টা ভ্যালুর জন্য সে কিন্তু 5টা মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট করে নিবে। সে কারণে বলা হচ্ছে কি সি প্লাস প্লাস অ্যালাউড ইউ টু স্কিপ দ্য সাইজ অফ অ্যারে in an array initialization statement. C++ automatically create an array big enough to hold all the initializers present. তাহলে বলা হচ্ছে কি যদি আমি কোনো কারণে সাইজটা যদি মেনশন নাও বা করে থাকি, সেক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন ভ্যালুগুলো যদি আমি ক্লিয়ারলি মেনশন করি, সেক্ষেত্রে ওই এলিমেন্টগুলোর উপর বা ওই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে সি প্লাস প্লাস কি করে নিবে, ওই অ্যারের জন্য সাইজটাকে সে ক্রিয়েট করে নিবে। এটা হচ্ছে একটা সুবিধা। আরেকটা কেস নিয়ে যদি বলি, ধরো আমি সাইজটা মেনশন করলাম কিন্তু আমি ইনিশিয়ালাইজেশন ভ্যালুতে সবগুলো ভ্যালু অ্যাসাইন করি নাই, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? ধরো আমি একটা ওয়ান ডাইমেনশনাল এর যদি एग्जांपल দিই, ওয়ান ডাইমেনশনাল অ্যারের জন্য আমরা সাইজ বললাম 5, তাহলে যদি সাইজটা 5 বলে দ্যাট মিন্স 5টা এলিমেন্ট আমি নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন ভ্যালুতে যদি আমি 5টা ভ্যালু না দিয়ে যদি আমি প্রথম 3টা ভ্যালু দিলাম, লাস্টে আমি কিছুই দিলাম না, 3টা ভ্যালুর পর আমি স্টপ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে করবে কি সে 3টা ভ্যালু তো সে 3টা এলিমেন্ট তো সে ওই 3টা অ্যাড্রেসে নিতে পারবে। তাহলে বাকি যে দুইটা এক্সট্রা অ্যাড্রেস বা এক্সট্রা যে সাইজ নেওয়া হয়েছে ওখানে সে জাস্ট দুইটা জিরো ভ্যালু অ্যাসাইন করবে। তাহলে 5টার মধ্যে 3টা আমি ইনিশিয়ালাইজেশন ভ্যালু দিলাম, বাকি দুইটা খালি রাখলাম। দ্যাট মিন্স অটোমেটিক্যালি সি প্লাস প্লাস করে নেবে কি যে ওই দুইটা ভ্যালু জায়গাতে জিরো হিসেবে ধরে নিয়ে সাইজগুলোকে সে ফিল আপ করে নেবে। তো এইভাবে আমরা আনসাইজড অ্যারে ইনিশিয়ালাইজেশনটা কমপ্লিট করতে পারি। যেমন ধরো এখানে আমরা যদি কয়েকটা एग्जांपल দেখি, ইউ স্কিপ দ্য সাইজ, ইউ মাস্ট গিভ লিস্ট অফ ইনিশিয়ালাইজার্স so that C++ can calculate the size of array. তাহলে আমরা যদি ওয়ান ডাইমেনশনাল জন্য একটা एग्जांपल দেখি, ইন্টিজার একটা ভেরিয়েবল নিলাম, এরপর সাইজটা দিলাম, সাইজে কিন্তু আমি কোনো কিছু মেনশন করি নাই, সাইজটা করব। এরপর দেখো এখানে আমরা 4টা ইনিশিয়ালাইজার এলাও করলাম, 8টা ভ্যালু নিলাম আমরা ইনিশিয়ালাইজেশন ভ্যালু হিসেবে। তাহলে 8টা ভ্যালুর জন্য সে কি করবে, এখানে 8টা সাইজ ক্রিয়েট করবে অটোমেটিক্যালি। ঠিক আছে, কিভাবে টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে ইন্টিজার কিউ একটা অ্যারে নেই, এরপর আমরা দুইটা সাইজ নিচ্ছি, দুইটা সাইজের মধ্যে প্রথম সাইজে কিন্তু আমি মেনশন করি নাই, সেকেন্ড সাইজে আমি মেনশন করলাম 2। তাহলে টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে প্রথমটা রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ রো, সেকেন্ডটা রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ কলাম। তাহলে নাম্বার অফ কলামটা কিন্তু ডিফাইন, কিন্তু নাম্বার অফ রোটা ডিফাইন না। তাহলে ঠিকই কিন্তু আমরা ইনিশিয়ালাইজেশন করার ক্ষেত্রে যে আমরা কয়টা রো ইউজ করতেছি, এখানে 3টা রো এবং 2টা কলাম ইউজ করতেছি। তাহলে 2টা কলাম তো অলরেডি ডিফাইন, তাহলে কয়টা রো সেটা কিন্তু ডিফাইন না, কিন্তু সি প্লাস প্লাস কি করবে, অটোমেটিক্যালি সে এই ইনিশিয়ালাইজেশন ভ্যালুর উপর ডিপেন্ড করে 3টা রো দ্যাট মিন্স সাইজটা 3 করে নিবে অটোমেটিক্যালি। এরপর আসি আমরা দুইটা স্পেশাল অপারেটর নিয়ে, যার মধ্যে একটা অপারেটর আমরা অলরেডি পড়িয়ে ফেলেছি, এম্পারস্যান্ড সাইন। এম্পারস্যান্ড সাইন নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে যদি কপি করতে চাই সেক্ষেত্রে এই সাইনটা কাজে লাগে। কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে যদি দ্যাট মিন্স মেমোরি অ্যাড্রেসকে যদি আমরা কপি করতে চাই বা কল করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবলের আগে এম্পারস্যান্ড সাইন ইউজ করলে ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে আমরা কল করতে পারবো, যেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর, অ্যাড্রেস অফ অপারেটর অর রেফারেন্স অপারেটর, যেটাকে আমরা এম্পারস্যান্ড সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। রেফারেন্স অপারেটর, the address of a variable can be obtained by preceding the name of a variable with an ampersand sign known as address of operator. For example, এখানে আমরা एग्जांपल গুলো একটু বোঝার চেষ্টা করি, একটা ডায়াগ্রামও দেওয়া আছে খুব সুন্দর করে। তাহলে প্রথম এক্সপ্রেশনে কি ঘটনা ঘটতেছে একটু দেখি। ফার্স্ট এক্সপ্রেশনে বলা হচ্ছে কি যে my var, that means my variable। তাহলে my var হচ্ছে একটা ভেরিয়েবল নেম, এই ভেরিয়েবলের আগে আমরা কি ইউজ করলাম, এম্পারস্যান্ড সাইন, দ্যাট মিন্স রেফারেন্স অপারেটর ইউজ করলাম। তাহলে এই রেফারেন্স অপারেটর ইউজ করার কারণে আমরা কি ধরনের রেসপন্সটা পাবো, দ্যাট মিন্স এই এক্সপ্রেশন ইভালুয়েট হওয়ার পরে কোন ভ্যালুটা অ্যাসাইন হবে কোথায়, f00 নামের আরেকটা ভেরিয়েবলে। প্রশ্ন হচ্ছে কি যে মাই var যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের কোন জিনিসটা এই এম্পারস্যান্ড সাইন অপারেটরের মাধ্যমে f00 নামক আরেকটা ভেরিয়েবলে অ্যাসাইন হবে।
তাহলে সেটা আমরা একটু ডায়াগ্রামে যাই। এই 25 হচ্ছে ভ্যালু অফ দা ভেরিয়েবল, 177 হচ্ছে ওই মাই ভেরিয়েবলের একটা অ্যাড্রেস। মাই var নামের যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের অ্যাড্রেস হচ্ছে কত? মেমরি অ্যাড্রেস 1776। এটা জাস্ট একটা টিপিক্যাল एग्जांपल দিচ্ছি আমরা, যদিও বা মেমরির অ্যাড্রেসটা 1776 এই ফরম্যাটে থাকে না, এটা জেনারেলি হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে, যেটা আমরা একটু পরে ডিসকাস করব। তাইলে এখানে বলতেছে কি, এই যে মাই var যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের অ্যাড্রেসটা, দ্যাট মিন্স 1776, এই অ্যাড্রেসটা এম্পারস্যান্ড সাইন অপারেটরের মাধ্যমে, দ্যাট মিন্স রেফারেন্স অপারেটরের মাধ্যমে অ্যাড্রেসটা অ্যাসাইন হবে কোথায়? F00 তে। তাহলে যখন আমি F00 কে কল করব, তাইলে কল করলে আমরা তার মেমরিতে কত দেখতে পাবো? এই অ্যাড্রেসটা দেখতে পাবো 16, এই অ্যাড্রেসটা দেখতে পাবো, নট ভ্যালু। কারণ এই ভেরিয়েবলের আগে আমরা রেফারেন্স অপারেটর ইউজ করতেছি অ্যাড্রেসটাকে জানার জন্য, অ্যাড্রেসটাকে অ্যাসাইন করার জন্য, কপি করার জন্য। এরপর সেকেন্ড এক্সপ্রেশনে কি করতেছে, যে 25 একটা ভ্যালু, এই যে মাই var এই ভেরিয়েবলে অ্যাসাইন হচ্ছে একটা 25 ভ্যালু, যেটা আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি 25। এর থার্ড এক্সপ্রেশনে কি ঘটনা করতেছে, যে থার্ড এক্সপ্রেশনটা মূলত ফার্স্ট এক্সপ্রেশনটাই, যে মাই var এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা F00 তে অ্যাসাইন হবে। ফোর্থ এক্সপ্রেশনে কি করতেছে, মাই var এর যে মাই var যেহেতু শুধুমাত্র ভেরিয়েবল, এখানে কোনো অপারেটর ইউজ করা হয় না, দ্যাট মিন্স মাই var কে যদি আমরা কল করি, মাই var এর জায়গাতে যে ভ্যালুটা অ্যাসাইন করা ছিল, দ্যাট মিন্স 25, সেই ভ্যালুটাই অ্যাসাইন হবে কোথায়? var নামের আরেকটা ভেরিয়েবলে। তাহলে এখানে দেখো রেসপন্স গুলো এখানে দেখা যাচ্ছে, যে এই এক্সপ্রেশনের রেসপন্স হচ্ছে এটা, যে মাই var এই ভেরিয়েবলের অ্যাড্রেসটা, দ্যাট মিন্স 1776, সেই অ্যাড্রেসটা অ্যাসাইন হবে কোথায়? F00 তে। এই যে এখানে হয়ে গেছে, অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে গেছে। আর var অ্যাসাইন হবে কি? মাই var, এটা শুধুমাত্র যেহেতু ভেরিয়েবল, তাহলে ওই ভেরিয়েবলের যে ভ্যালুটা অ্যাসাইন করা ছিল, দ্যাট মিন্স 25, সেই ভ্যালুটা এখন অ্যাসাইন হবে কোথায়? var এ। এই যে var 25 ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে। এরপর আসি ডি রেফারেন্স অপারেটর। এর আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে রেফারেন্স অপারেটর, আর এটা হচ্ছে ডি রেফারেন্স অপারেটর। তাহলে এটা যে কাজটা করবে, যে রেফারেন্স অপারেটরের মাধ্যমে আমরা কি করেছিলাম, একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে কপি করেছিলাম আরেকটা ভেরিয়েবলে, একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে কপি করেছিলাম আরেকটা ভেরিয়েবলে। এখন ডি রেফারেন্স অপারেটর দিয়ে যেটা করব, যে ওই ভেরিয়েবলে, দ্যাট মিন্স var যেটা ভেরিয়েবল ছিল, var ভেরিয়েবলে, সরি জিরো, এই ভেরিয়েবল এখন কি দেওয়া আছে? অ্যাড্রেস না, F00 তে। কিন্তু এখন এই ভেরিয়েবলের আগে যদি আমি ডি রেফারেন্স অপারেটর, দ্যাট মিন্স অ্যাস্টারিস্ক মার্কটা যদি আমরা ইউজ করি, সাইনটা যদি আমরা ইউজ করি, তাহলে এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করা ছিল, সেই ভ্যালুটা আমরা ডাইরেক্টলি পেয়ে যাব এই ডি রেফারেন্স অপারেটরের মাধ্যমে। আমি আবার বলি, রেফারেন্স অপারেটরের যেটা কাজ, যে অ্যাড্রেসটাকে সে কপি করতে পারবে, আর ডি রেফারেন্স অপারেটরের কাজ হচ্ছে কি, ওই অ্যাড্রেস থেকে, ওই ভেরিয়েবলের অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে সে কপি করতে পারবে। তো ডি রেফারেন্স অপারেটরটাই বেসিক্যালি আমরা পয়েন্টার হিসেবে জানি। আমরা যদি ডেফিনিশনটা একটু দেখি, এ ভেরিয়েবল which stores the address of another variable is called a pointer। তাহলে পয়েন্টারের ডেফিনিশনটা কি? পয়েন্টার হচ্ছে ইটসেলফ একটা ভেরিয়েবল। প্রথমে বলে রাখি, পয়েন্টার হচ্ছে ইটসেলফ একটা ভেরিয়েবল। তাহলে সে কি করবে? সে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারবে। পয়েন্টার কি করতে পারবে? অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারবে, ভ্যালুর পরিবর্তে সে অ্যাড্রেসকে স্টোর করতে পারবে। Pointers are said to point to the variable whose address they store. An interesting property of pointers is that they can be used to access the variable they point to directly. This is done by preceding the pointer name with the dereference operator. The operator itself can be read as value pointed to by. এটা দিয়ে কি বুঝলাম? এটা দিয়ে বুঝলাম যে এই পয়েন্টার বা ডিরেফারেন্স অপারেটরের মাধ্যমে আমরা অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে যেভাবে কপি করতে পারবো, পাশাপাশি আমরা ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা অ্যাসাইন করা ছিল, সেই ভ্যালুটাও আমরা কপি করতে পারবো। কিভাবে সেটা একটু দেখি।
ঠিক আগের এক্সাম্পলে যদি আমরা একটু কন্টিনিউয়েশন দেখি, আমরা কি করেছিলাম আগের এক্সাম্পলে যদি আমরা একটু যাই, যে f00 তে আমরা একটা মাই ভেরিয়েবল নামের একটা ভেরিয়েবলের অ্যাড্রেস অ্যাসাইন করেছিলাম, দ্যাট মিন্স 1776। এই অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করেছিলাম কোথায়, f00 তে। এখন আমরা করলাম কি দেখি, যে ওই f00 তে একটা ভেরিয়েবলের অ্যাড্রেস দেওয়া ছিল, অ্যাড্রেসটা স্টোর করা ছিল। ওই ভেরিয়েবলের আগে যদি আমি ডিরেফারেন্স অপারেটর বা পয়েন্টার যদি ইউজ করি, তাহলে কি রেসপন্সটা পাবো? তাহলে f00 তে কি আছে, আর একটা, তাহলে এখন কি করব, আমি এই পয়েন্টারের মাধ্যমে এখন এই অ্যাড্রেসের মধ্যে কোন ভ্যালুটা অ্যাসাইন করা ছিল সেটা এখন আমি যদি রিড করতে চাই, তাহলে সেক্ষেত্রে করব কি, f00 এর আগে পয়েন্টারটা জাস্ট অ্যাড করে দিব। তাহলে কি ঘটনা ঘটবে, এই যে f00 তে যে অ্যাড্রেসটা ছিল, দ্যাট মিন্স 1776, ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা অ্যাসাইন করা ছিল, দ্যাট মিন্স 25, সেই ভ্যালুটা এখন, দ্যাট মিন্স 25 ভ্যালুটা অ্যাসাইন হবে কোথায়, বাজ নামের আরেকটা নতুন ভেরিয়েবলে, যেটা আমরা লাস্টে দেখতে পাচ্ছি। এই যে বাজ নামের আরেকটা নতুন ভেরিয়েবলে 25 ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে। দ্যাট মিন্স তাহলে পয়েন্টারের কাজটা কি, পয়েন্টারের কাজটা হচ্ছে কি, একটা অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে নিয়ে আসতে পারা। একটা অ্যাড্রেস কিও সে রাখতে পারতেছে, পাশাপাশি ওই অ্যাড্রেস থেকে ভ্যালুটাকেও সে নিয়ে আসতে পারতেছে বা কপি করতে পারতেছে। You also can declare variable that can hold memory addresses. তাহলে আমরা চাইলে কি, এই পয়েন্টার যেহেতু ইটসেলফ একটা ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা মেমরি অ্যাড্রেস কেও স্টোর করতে পারি উইথ ভ্যালু। These variables are called pointer variables or simply pointer. তো সেই পয়েন্টার ভেরিয়েবল বলে থাকি ওই অ্যাস্টারিস্ক যে সাইনটা, এবং সিম্পলি আমরা পয়েন্টার বল। ইউ ডিক্লেয়ার এ পয়েন্টার উইথ এ টাইপ জাস্ট লাইক আদার ভেরিয়েবলস। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা পয়েন্টার ভেরিয়েবলটাকে কিভাবে ডিক্লেয়ার করব। যেমন ধরো জেনারেলি আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি কিভাবে, আমরা যদি এরকম একটা एग्जांपल দেখি, ধরো ইন্টিজার x, নেম আর ইন্টিজার হচ্ছে তার ডেটা টাইপ। তাহলে পয়েন্টার ইটসেলফ যে একটা ভেরিয়েবল, তাহলে এটাকে আমরা ডিক্লেয়ার করব কিভাবে, জাস্ট এখানে আমরা যদি একটু চেঞ্জ করি, যে x এর আগে আমরা স্টারিস্ক মার্কটা যদি আমরা ইউজ করি, দ্যাট মিন্স পয়েন্টার, তাহলে এটা এখন রিপ্রেজেন্টেশন হয়ে গেল কি, পয়েন্টার ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গেল। দ্যাট মিন্স x হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল, তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তো with a data type just like other variables. The major difference between using a pointer name and the address of a variable name is that a pointer itself a variable. তাহলে বলা হচ্ছে যে রেফারেন্স অপারেটর এবং ডিরেফারেন্স অপারেটরের মধ্যে পার্থক্যটা কি, রেফারেন্স অপারেটর হচ্ছে জাস্ট একটা অপারেটর, আর ডিরেফারেন্স অপারেটর যেটা বা পয়েন্টার যাকে বলতেছি সেটা হচ্ছে ইটসেলফ একটা ভেরিয়েবল। The reference operator, that means ampersand sign, returns the memory address of the variable to which it is applied, যেটা আমরা ফার্স্ট প্রথমে एग्जांपल দেখেছি, the address in another variable, যেটা আমরা পয়েন্টার দিয়ে করে থাকি। The type of the variable that stores an address is called pointer. তাহলে পয়েন্টারের মাধ্যমে আমরা একটা অ্যাড্রেসকে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারি, পাশাপাশি ওই অ্যাড্রেস থেকে আমরা ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারি। For example, the address of an integer variable can type integer asterisk mark. তাহলে দেখো ওই যে একটা আমরা एग्जांपल দেখলাম, যে ইন্টিজারের পরে আমরা যদি x এর ভেরিয়েবলের আগে যদি আমরা একটা ইউজ করে থাকি, তাহলে এভাবে আমরা পয়েন্টার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারবো। Using a pointer instead of an array name, advanced C++ programmers use pointers for many purposes, that means reference operator. Sometimes they use a pointer as an alternative to an array name. অর্থাৎ বড় বড় প্রবলেমের ক্ষেত্রে যখন আমরা বড় বড় সফটওয়্যারের জন্য যখন আমরা কোডিং করি বা প্রোগ্রামিং করি, তখন আসলে অনেক সময় অ্যারের পরিবর্তে পয়েন্টার ইউজ করাটা অনেক বেশি সহজ হয় মেমোরিকে অ্যাক্সেস করার জন্য। এবার আমরা কম্পিউটার মেমোরির এক্সাক্ট অ্যাড্রেস নিয়ে একটু ডিসকাস করি। প্রথমে আসি দা রেফারেন্স অপারেটর। কম্পিউটার মেমোরি ক্যান বি ইমাজিনড এজ এ very large array of bytes. এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম।
computer memory can be imagined as a very large array, তার মানে কি বুঝছি কম্পিউটার মেমোরিকে আসলে ইমাজিন করা হয় বা কনসিডার করা হয় কিভাবে, যে এই মেমোরিটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যারে যেখানে অনেকগুলা বাইট, বাইট মিন্স কি মেমোরি অ্যাড্রেসের মেমোরির একটা ইউনিট। তাহলে অ্যারেটা কোন ফরম্যাটে থাকে, অনেকগুলা বাইটের সমন্বয়ে থাকে। তাহলে এই কম্পিউটার মেমোরিটা অনেকগুলা বাইটের সমন্বয়ে এই অ্যারেটা ফর্ম করে। ফর এক্সাম্পল, a computer with 256 megabyte of RAM actually contains an array of, তাহলে আমরা যদি কম্পিউটারে 256 MB একটা RAM কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে এটা আমরা পাবো সেই অ্যারেতে কয়টা বাইট থাকবে, 2 to the power 28। দ্যাট মিন্স এই সংখ্যক বাইট ওই অ্যারের মধ্যে থাকবে যদি তার মেমোরি সাইজ 256 MB হয়, RAM এর সাইজ। As an array, these bytes are indexed from 0 to this number। তাহলে বলা হচ্ছে কি যেহেতু টোটাল 2 to the power 28 এত সংখ্যক বাইট থাকবে, দ্যাট মিন্স মেমোরি থাকবে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কি এই বাইটগুলোকে আমরা ইন্ডেক্সিং করব 0 থেকে। তাহলে 0 থেকে যদি আমরা ইন্ডেক্সিং করি, 0 থেকে যদি শুরু করি, লাস্টের নাম্বারটা পাচ্ছি কত, 268435455। টোটাল হচ্ছে আমার কয়টা বাইট, 268435456। এটা হচ্ছে শুধুমাত্র 256 মেগাবাইট RAM এর ক্ষেত্রে বলা হচ্ছে সংখ্যাটা। The index of each byte is its memory address। তাহলে প্রত্যেকটা বাইটকে ইন্ডিভিজুয়ালি এক একটা মেমোরি অ্যাড্রেস বলা হচ্ছে। So a 256 megabyte computer has memory addresses ranging from 0 to this number, which is this to this in hexadecimal format। তাহলে এখানে করা হচ্ছে কি এই যে 2 to the power 28 সংখ্যক যে বাইট, এগুলাকে অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং করা হয় এই হেক্সাডেসিমাল ফরম্যাট দিয়ে। দ্যাট মিন্স 0 করেসপন্ডিং হচ্ছে এই নাম্বারটা, এবং লাস্ট ওয়ান যেটা দ্যাট মিন্স 268435455 এই নাম্বারের করেসপন্ডিং হেক্সাডেসিমাল ফরম্যাট হচ্ছে এটা। এভাবে ইন্ডেক্সিং করা থাকবে মেমোরি অ্যাড্রেসগুলো। The diagram is at right represents that array of bytes each with its hexadecimal addresses। তাহলে এখানে দেখো আমরা যদি প্রত্যেকটা ব্লককে একটা অ্যাড্রেস হিসেবে ধরি, তাহলে প্রত্যেকটা অ্যাড্রেসের একটা কিন্তু হেক্সাডেসিমাল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে। A variable declaration associates three fundamental attribute variable। তাহলে বলা হচ্ছে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদেরকে তিনটা অ্যাট্রিবিউট দরকার হয়। কি কি? ভেরিয়েবল নেম, data type of that variable and its memory address with value। এই তিনটা অ্যাট্রিবিউট থাকবে। ফর এক্সাম্পল, the declaration integer n associates the name and হচ্ছে ভেরিয়েবল নেম, টাইপ হচ্ছে ইন্টিজার, and the address of some location in memory where the value of n is stored। Suppose that address is, তাহলে আমরা ওই অ্যাড্রেসটাকে যদি মেমরি অ্যাড্রেসটাকে যদি as example আমরা এভাবে ধরে নিই হেক্সাডেসিমাল ফরম্যাটে, then we can visualize and like this। তাহলে আমরা এই ভেরিয়েবলের অ্যাট্রিবিউটগুলোকে এভাবে দেখতে পাবো। তাহলে কি কি থাকবে? প্রথমে ভেরিয়েবল নেম থাকবে, এরপর ডেটা টাইপ থাকবে ওই ভেরিয়েবলের, এবং এখানে ভেরিয়েবলের যদি কোনো ভ্যালু অ্যাসাইন করি সেটা এখানে থাকবে, আর এটা হচ্ছে ওই ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস হেক্সাডেসিমাল ফরম্যাটে। On most computers, variables of type integer occupy 4 bytes in memory। আমরা অলমোস্ট ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আমরা যখন বিভিন্ন ধরনের ডেটা টাইপস নিয়ে পড়েছিলাম, তখন আমরা ইন্টিজারের জন্য ইন্টিজারের করেসপন্ডিং মেমোরি সাইজ রাখতাম 4 বাইটস হিসেবে। আমরা এটা প্রথমে জেনেছিলাম, ইন্টিজারের জন্য মেমোরি সাইজ হচ্ছে 4 বাইটস। সো দ্য ভেরিয়েবল n, প্রিভিয়াস এক্সাম্পল আমরা যে ইন্টিজার n বলেছিলাম, integer n, so the variable n shown above would occupy the 4 byte block of memory represented by the shaded rectangle in the diagram at right using bytes this to this। তাহলে দেখো এই ইন্টিজার n এই ভেরিয়েবলের করেসপন্ডিং যেটা মেমোরি অ্যাড্রেস, মেমোরি সাইজটা হচ্ছে কত? 4 বাইট। তাহলে আমি ওই অ্যাড্রেসটাকে যে কোনো জায়গাতে আমরা 4টা বাইট নিলাম,
কনজিকিউটিভলি 4টা বাইট নিলাম, 4টা বাইট নিয়ে শেডেড এরিয়া দিয়ে আমরা একটা ব্লক তৈরি করলাম। দ্যাট মিন্স যে টাইপ নিচ্ছি তাহলে তার করেসপন্ডিং মেমোরি সাইজ হচ্ছে 4 বাইট। দ্যাট মিন্স ওই ইন্টিজারটা রাখার জন্য আমরা 4 বাইট জায়গা পাবো মেমোরিতে। এবং এই 4টা বাইটের জন্য প্রত্যেকটা বাইটেরই এক একটা মেমোরি অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 4 বাইট যেহেতু 4টা মেমোরি অ্যাড্রেস দেওয়া থাকবে। নোট দ্যাট দ্য অ্যাড্রেসেস অফ দ্য অবজেক্ট ইজ দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট বাইট ইন দ্য ব্লক অফ মেমোরি হোয়ার দ্য অবজেক্ট ইজ স্টোরড। তাহলে আমরা প্রথমেই যখন আমরা ওই অ্যাড্রেস নিয়ে কথা বলেছিলাম, অ্যাড্রেস অপারেটর নিয়ে, তখন আমরা বলেছিলাম কি যে আমরা যখন কোন একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে কল করি তখন বিগিনিং অ্যাড্রেসটাই প্রথমে, বিগিনিং অ্যাড্রেস দিয়ে কিন্তু মেমোরিটা কল হয়। এটা কিন্তু আমি প্রথমেই আন্ডারলাইন করে বলেছিলাম যে বিগিনিং টার্মটা একটা মনে রাখবো আমরা, কারণ আমরা যখন পার্টিকুলার কোন একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে কল করব তখন ওই অ্যাড্রেসের, কারণ যেহেতু ওই ভেরিয়েবলের জন্য আমার একের অধিক অ্যাড্রেস লাগতে পারে, একের অধিক অ্যাড্রেস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবলকে বেসিক্যালি কল করব হচ্ছে ফার্স্ট যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেস দিয়ে। তাহলে আমরা যদি একটা example দেখি particular, if the variable is initialized like this, if integer n equals to 44, then the two representations look like this. তাহলে এই ডায়াগ্রামটা একটু খেয়াল করি। প্রথমে এখানে n হচ্ছে ভেরিয়েবল, ইন্টিজার হচ্ছে তার ডেটা টাইপ, 44 হচ্ছে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল, আর হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে তার মেমরি অ্যাড্রেস। The variable's value 44 is stored in the 4 bytes allocated to it. তাহলে ইন্টিজারের জন্য যেহেতু 4 বাইট জায়গা ম্যাক্সিমাম রাখা যায়, তাহলে ওই 4 বাইটের মধ্যে ওই 44 ভ্যালুটা থাকবে, এই 4টা বাইট দখল করে থাকবে এই 44 ভ্যালুটা। In C++, you can obtain the address of a variable by using the reference operator ampersand sign, also called the address operator. The expression ampersand sign n evaluates to the address of the variable n. তাহলে n এর যখন ভেরিয়েবল, আমি যখন n এর ভেরিয়েবলকে কল করব, যেহেতু 4টা বাইটের জন্য 4টা মেমরি অ্যাড্রেস দেওয়া আছে, সুতরাং আমি যখন n ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে কল করব, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ফার্স্ট মেমরি অ্যাড্রেসটা এই ভেরিয়েবলের n ভেরিয়েবলের অ্যাড্রেস হিসেবে কপি হবে। আচ্ছা, এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? শুনতে পাচ্ছি? এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। শুনতে পাচ্ছি? জি স্যার, শোনা যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকুতে? স্যার ওইখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আগেরটা হচ্ছে স্যার 2 টু দি পাওয়ার 28 স্যার, ওই 28টা স্যার কিভাবে আসছে, বা স্যার ওটা কোনো সূত্র আছে না স্যার এমনি? এটা কোন ফর্মুলা থেকে মনে আছে? আমরা 2 টু দি পাওয়ার n একটা ফর্মুলা কি দেখিয়েছিলাম? হ্যাঁ স্যার। 2 টু দি পাওয়ার n, যেখানে n ছিল নাম্বার অফ বিট, তাই তো? ইয়েস স্যার। মনে পড়তেছে কিনা ফর্মুলাটা? 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে নাম্বার অফ বিট। তাহলে এখানে কয়টা বিট? 28 বিট। ইয়েস স্যার, 28। তাহলে এটা বেসিক্যালি হচ্ছে 28 বিটের জন্য। দ্যাট মিন্স ওই 28টা বিটে আমরা ম্যাক্সিমাম কয়টা বাইট, কয়টা সিগন্যাল আমরা রাখতে পারবো, কয়টা ডেটা আমরা রাখতে পারবো, সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। এভাবে আমরা বাইটটাকে রিপ্রেজেন্ট করে থাকি। দ্যাট মিন্স মেমরি অ্যাড্রেসকে। বুঝতে পারছে কিনা? ইয়েস স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? रोल नंबर 58 के आसो 58 रोल नंबर 58 रोल नंबर 30 के आसो 30 रोल नंबर 30 रोल नंबर 19 के आसे 19 প্লিজ স্যার আছে স্যার। रोल नंबर 19 আসসালামু আলাইকুম। তোমার কোনো প্রশ্ন আছে আজকে লেকচারের উপর?
না স্যার, এখনো পড়তে হবে। আমি লেকচার শুনছো কিনা নাকি ছিল না তুমি? যে শুনছি একটু নেটওয়ার্কের সমস্যা, সবকিছু শুনছি। আচ্ছা, তোমাদের এই ক্লাস টেস্ট সম্পর্কে সম্ভবত সবাই জানো। 29 তারিখ রবিবারে আমরা ক্লাসটা নিব। শিডিউলটা আমি জানিয়ে দিব তোমাদেরকে কালকে পরশুর মধ্যে। আর দুটো অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, অ্যাসাইনমেন্ট গুলোও আমি কালকে পরশুর মধ্যে দিয়ে দিব তোমাদেরকে, ক্লাসরুমে দিয়ে দিব শিডিউল সহ। স্যার ক্লাস টেস্টটা স্যার কিভাবে হবে স্যার? ক্লাস টেস্টটা খুব সম্ভবত এমসিকিউ ফরম্যাট অথবা শর্ট কোয়েশ্চেন ফরম্যাটে হবে। স্যার গুগল ডকে? এক্স্যাক্টলি, চেষ্টা করব যে অনলাইনে নেওয়ার জন্য আর কি। স্যার আমাদের হচ্ছে রোল 16 স্যার, আজকে নেটওয়ার্কের কারণে স্যার প্রেজেন্ট হতে পারে নাই। 16 সজীব মিস্ত্রি। ইয়েস স্যার। আর দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে, তার মধ্যে একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আইটারেশন এবং সিলেকশন স্টেটমেন্টের উপর, আর একটা স্টেটমেন্ট হবে আজকে যে প্রিভিয়াস 3 ক্লাসে আমরা যে টপিকসটা পড়েছি সেই টপিকসগুলোর উপরে। এই দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে। আর ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে আইটারেশন স্টেটমেন্ট এবং সিলেকশন স্টেটমেন্ট। স্যার ক্লাস টেস্টটা কি লাইভ হবে? বুঝি নাই। মানে স্যার কি লাইভ হবে, মানে ভিডিও সহ দেখি এইভাবে? এটা এখন বলবো না আমি, এটা আমি কালকে পরশু তোমাদেরকে জানাবো ফাইনালি। আচ্ছা স্যার। এমসিকিউ ফরম্যাটে হলো তো লাইভ হওয়ার দরকার নাই। আর কারো কোনো প্রশ্ন আছে? ইফতেখার, জি স্যার। কিছু জানার আছে? স্যার নাই মনে হয় স্যার কারো কোনো প্রশ্ন। আচ্ছা, আমি ওই আজকের স্লাইডটা এবং ভিডিওগুলো তোমাদেরকে আজকে পাঠিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা শোনো, ওই যে কালকে যে ক্লাসটা ছিল আমার সাথে, হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে জানিয়ে দিব, তারপরে তোমাদেরকে একবার বলে রাখি, কালকে আমার ক্লাসটা অপু স্যার নিবে আর কি। কালকে এবং পরশু এই 2 দিন অপু স্যার তোমাদের ক্লাস নেবে। কালকে আমার ক্লাসটাও অপু স্যার নিবে, টাইমটা জানাই দেওয়া হবে। আর পরশু অপু স্যার তোমাদের ক্লাস নেবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার